গল্পকুটিরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা শুনব জ্যোতিরিন্দ্র নন্দী রচিত একটি ছোট গল্প। গল্পের নাম তারিণীর বাড়ি বদল। শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি। টেনে টেনে ওরা সব এনে ঠেলাগাড়িতে তুলল। কুনো, ডেচকি, মশারি, ছাতা, লণ্ঠন, মাদুর, বালিশ, জুতো, ফুটো একটা কড়াই, একটা ফানুস, রংচটা ফাটল ধরা গণেশের মূর্তি, দুটো হাতি গামলা, ইঁদুর মারার কল, বাক্স, জরাজীর্ণ একটা সুটকেস। তার অর্থ তারিণী চলে যাচ্ছে। তারিণী বাড়ি ছেড়ে দিয়ে অন্যত্র সরে পড়ছে। পরিষ্কার বোঝা গেল। প্রতিবেশীদের কারও বুঝতে কষ্ট হলো না ব্যাপারটা কি। এই চৈত্রের গনগনে রোদ, দুপুরবেলা রাস্তার দোকানপাট অধিকাংশই বন্ধ। এমন সময়, এমন অসময়ে প্রেসে না গিয়ে জামার আস্তিন কনুইয়ের ওপর গুটিয়ে খালি পা, রুক্ষ চুল, ব্যস্ত সমস্ত তারিণীর ঘরে তৈজসপত্র, স্ত্রী, পুত্র, কন্যা সহ কোন দিকে যাত্রা করছে। দাঁড়িয়ে যার যার ঘরের দরজা জানালা মুখ বাড়িয়ে পাড়ার লোকজন নিজেদের মধ্যে গুনগুন স্বরে নানা রকম গবেষণা করল। তারিণীরা এ পাড়ার কতকালের বাসিন্দা, ঠিক কবে এসেছিল এই গলির মধ্যে, 17 নম্বর ঘরে, অনেকেই তা জানে না। অনেকেই বলল, বুঝি ওটাই 17-র বি। কেউ কেউ ভাবল। এখন মনে পড়ে, এখন শুধু চোখের ওপর ভাসছে সবারই। তারিণীর বউ ঘরের সামনে ছোট্ট রকটুকুর ওপর রোজ সকাল সন্ধ্যায় একটা তোলা উনুন ধরিয়ে নিয়েছে। কাজ থেকে ফেরত তারিণী রেশনের থলে, কখনো বা বাজার অর্থাৎ বার্লির ডিব্বি কি ডাঁটা মূলো নিয়ে ঘরে ফিরছে লম্বা পা ফেলে। আর তারিণীর এক দঙ্গল ছেলে মেয়ে, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হোস পাইপের মুখে, কখনো রাস্তায়, লোকের বারান্দায়, ওই দূরের পানের দোকানের সামনে, যোগেশ রুদ্রে ড্রাই অ্যান্ড ক্লিনিংয়ের দরজায় হুড়োহুড়ি ছোটাছুটি মারামারি করে পাড়া গরম রেখেছে, রাখছিল এই অবধি। আজ সব ঠান্ডা। যার যেমন জামাটি জুতোটি পরে ঠেলায় ধরছে, না একটা একটা করে বস্তা, যেমন হাত পাকা খুন্তি, ভাঙা হারমোনিয়ামের খোলা রিল, বাঁধানো ফটো, কি ছেঁড়া মলাট, তেলচিটে বছর পুরনো গুপ্ত প্রেস পঞ্জিকাটি হাতে করে গাড়ির সামনে পেছনে দুপাশে গোল হয়ে দাঁড়িয়ে আছে। তখন জিনিস বার করা হচ্ছিল। তারিণীর স্ত্রীর খোপা খুলে গিয়ে পিঠের ওপর লুটোপুটি। তারিণীর স্ত্রীর মুখ কান গরমে লাল, ঘামে ভেজা, দুঃখে কালো হয়ে গেছে। অনেকেরই চোখে পড়ল। কোথায় যাচ্ছে? তার আগে গবেষণা চলল কেন যাচ্ছে, হঠাৎ এই বাড়ি ছেড়ে উঠে যাবার কি হলো। পানের দোকানের উড়ে চোখ টুপে তারিণীর বড় মেয়ে 11 বছরের ধিন্দিকে কাছে ডাকলো। ধিন্দি নয়, তার নাম ধন্দি। ছোটগুলোর ডাক শুনে উড়ে কুমারী মীরা ব্যানার্জির এই নাম ঠাউরে নিয়েছে। মীরা এখন বাপের সামনে শান্ত শিষ্ট। অন্য সময় তারিণী যখন বাইরে থাকে, ছুটে গিয়ে উড়ের পিঠে কিল বসিয়ে দেয় আর ওর কাটা সুপুরি, এলাচদানা মুঠো মুঠো করে মুখে পুড়ে খিলখিল হাসে। সেই দস্যি মেয়ে ধিন্দিকে আর দেখতে পাবে না ভেবে উড়ে চুপ করে গেল, আর চোখ টিপল না। ড্রাই ক্লিনিংয়ের ছোকরা নরেশ, তারিণীর দ্বিতীয় ছেলে, সমবয়সী, ডান্ডা, মানে সন্তোষ কুমারকে কাছে ডাকলো না, সাহস পেল না ডেকে জিজ্ঞাসা করে ঘর ছেড়ে রাতারাতি ওরা কোথায় চলল, কেন চলল। ড্রাই ক্লিনিংয়ের ধোবার কাছে ডান্ডা অনেক নীল, অনেক চুমকি মুঠমুঠ করে নিয়ে গেছে লুট করে, অনেক সময় চুরি করেও। নরেশ সমবয়সী বন্ধুর অত্যাচার সহ্য করেছে, করত। আজ অবাক চোখে দেখল ডান্ডা চটি ও প্যান্টালুন পরে ভদ্র হয়ে একটা আরশি হাতে ঠেলার সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে। তেলে ভাজার গিরিশ তারিণীর বাকি ছোট আটটার উৎপাতে উত্তেজিত হয়ে বেসনের কাই মাখিয়ে দিত সবগুলোর মুখে। তবু ওরা তেলে ভাজা খাওয়া থেকে নিবৃত্ত হয়নি। সারা প্রহর মাছির মতন ভনভন করে উঠত, ঘুরত, গিরিশকে জ্বালাতন করে মারত। আজ সব চলল কোথায়? গিরিশ একটিকেও ডাকল না। তারিণী আর তারিণীর পরিবারের কর্মকাণ্ড দেখতে লাগলো। ঠেলাওয়ালা কোমরে গামছা বেঁধে হাত লাগাতে এসেছিল।
তারিণী হটিয়ে দিয়েছে, নিজের জিনিস সে নিজেই দেখে শুনে নেবে। একটা কিছু ভেঙে গেলে এ জীবনে আর করা হবে না, গজগজ করে তারিণী বলছিল। তার মুখের ভাবে সবাই বুঝল। জিনিস তুলতে জিনিস বাঁধতে তারিণীর যত্নের ও পরিশ্রমের অন্ত ছিল না। আর থেকে থেকে তার বউ ধমক খাচ্ছিল। হোমিওপ্যাথ হেমাঙ্গবাবু হুঁকো হাতে ডিসপেন্সারির বারান্দায় দাঁড়িয়ে ওবারের রিটায়ার্ড ওভারসিয়ার মঙ্গলবাবুর সঙ্গে মৃদু আলোচনা করেন। এই রাবণের গোষ্ঠী নিয়ে এতদিন এ পাড়ায় কী করেছিল? বলছিলেন রিটায়ার্ড মুন্সেফ তারকবাবু প্রতিবেশী সোমনাথবাবুকে। ঘরের ভাড়া তো কম নয়। সোমনাথবাবু হাঁ করে শুধু হাসলেন। সামান্য একটা প্রেসে চাকরি যার এতগুলো ছেলে মেয়ে, এই দুর্মূল্যের বাজারে সব দিকে সামাল দিয়ে শহরের মোটামুটি সচ্ছল একটি পাড়ায় রীতিমতো 2 কাঠার একটি ঘর দখল করে প্রতি মাসের ভাড়াটি মিটিয়ে যাওয়া তারিণীর পক্ষে আর কোনো মতেই সম্ভব ছিল না। তারকবাবুর অভিজ্ঞ পাকা হাসিতে সে কথা ঝরে পড়ল। সোমনাথবাবু মাথা নাড়েন। কে একজন মন্তব্য করে বসল, ওর চাকরিটি আছে না গেছে, বিশ্বাস কি? তা হবে, হাহাকার পড়ে গেছে দেশে। মানুষ মোটা মাইনের ওপর দাঁড়িয়ে একলা চালাবার মতন করে পেটটি চালাতে পারছেন না। আর এ তো। একজন মহিলার দরদ ভরা কণ্ঠস্বর শোনা গেল। আহা, এতগুলো বাচ্চা কাচ্চা নিয়ে স্বামী স্ত্রী এখন কোথায় দাঁড়ায়? গোলাপের জঙ্গলে জানালা আবৃত, তাই সুবাসিনীর মুখটা দেখা গেল না। আর একজন মহিলার গলা শোনা গেল, তেমন বয়সও যে হয়নি দুজনের। একটা সুন্দর প্রজাপতি উঠছিল জানালায়। কয়েক জোড়া কালো ঠান্ডা চোখ তারিণী আর তারিণীর স্ত্রীকে নিরীক্ষণ করছিল, কিন্তু কারো দিকে তাকাবার, কারো কথা শুনবার সময় ছিল না তারিণীর বা তারিণীর স্ত্রীর। তারিণীর শার্টের কলার ছিঁড়ে গেছে ব্র্যাকেটের একটা জং ধরা পেরেকে লেগে। তারিণী তার স্ত্রীকে বকছিল। বউয়ের শাড়ির আঁচলও ছিঁড়েছে, 2 জায়গায় ব্র্যাকেটের খোঁচায়। পাছে তারিণীর চোখে পড়ে, আবার বকুনি খাবে ভয়ে বউ আঁচলে ছেঁড়ার দিকটা যথাসাধ্য লুকিয়ে রাখার চেষ্টা করছিল। তারিণীর বউয়ের ফর্সা আঙুলে হলুদের দাগ। প্রতিবেশী ও প্রতিবেশিনীদের চোখ এড়ালো না। ছেলেপুলের মুখে 2টি গুঁজে দিতে পেরেছে যাত্রার আগে। কে একজন উক্তি করল, কে আবার একজন প্রশ্ন করল, কিন্তু ওরা যাচ্ছে কোথায়? উত্তর কেউ দিল, বেলেঘাটায় নাকি ঘর পেয়েছে শুনলাম। অদৃশ্য মুখ, অস্ফুট গলার গুঞ্জন। তারিণী ততক্ষণে মালপত্র বাঁধার কাজ শেষ করেছে। চৈত্রের বাতাসে ছোট একটা ধুলোর ঘূর্ণি উড়ল। তারিণীর স্ত্রীর পায়ের কাছে শুকনো পাতা ও ছেঁড়া কাগজের টুকরো গিয়ে ওড়াউড়ি করছিল। এইবার তারা রওনা হবে। বউ মাথায় কাপড় তুলেছে। হঠাৎ এমন সময় একটা ঝাঁঝালো কণ্ঠস্বর, শালা, আমার বিল না মিটিয়ে পালাচ্ছ কোথায়? 19 টাকা 14 আনা এখানে রেখে যাও। মুদি, পাড়ার মুদি, 1 কড়ির গলা, সবাই বুঝল। আমাদের জানালাগুলো আস্তে আস্তে বন্ধ হচ্ছিল। আর একটা গলার শব্দ, এই শালা ডান্ডা, মেরা চাই মাস কয়লা কা দাম জলদি মেটাও। কয়লার দোকানের রামশরণের গলা। এসেই রামশরণ তারিণীর বড় ছেলে ডান্ডার অর্থাৎ সন্তোষের হাত চেপে ধরেছে। তারিণী অন্য কাজে ব্যস্ত ছিল বলে শেষবারের কয়লাটা সন্তোষী নাকি ধারে এনেছিল। কয়লাওয়ালা গলা বড় করে প্রতিবেশীদের দরজা জানালার দিকে মুখ করে কথাটা প্রচার করল। ভদ্রলোকদের সঙ্গে কারবারে এই দিনে এই লাভ। রামশরণ পরিষ্কার বাংলা ভাষায় কথা বলল। মজ জানালে দাম না মিটিয়ে তারিণীবাবু চোরের মতো ঠিকানা পাল্টেছে। পরনে জুতো, গায়ে শার্ট। তারিণী যে বাবু শ্রেণীর কথাটা অস্বীকার করার উপায় ছিল কি? পুরনো এবং জায়গায় জায়গায় ছিঁড়ে গেলেও ছেলে মেয়েগুলোর প্রত্যেকের গায়েই জামা ছিল। সম্ভবত বিয়ের সময় পুরনো একটা বেনারসি জড়িয়েছে তারিণীর স্ত্রী। 2 পায়ের গোড়ালিতে ফ্যাকাশে একটুখানি আলতার পোঁচও দেখা যাচ্ছে। আর একটা গলার শব্দ, বড় যে সাজগোজ করলে চললে বৌঠান, মোট 11 সের দুধের দাম পাও না, ওটা মিটিয়ে যাও। মিশিমাখা কালো দাঁত বার করে গয়লা বউ প্রথমে তারিণীর স্ত্রীর দিকে, তারপর কটমট করে ঠেলার উপর স্তূপ করা মালপত্রের দিকে, তারিণীর দিকে, তারিণীর ছেলে মেয়ের দিকে চেয়ে রইল।
গয়লানির হাতে শূন্য দুধের বালতি। দুধ বিলোনো শেষ করে ঘরে ফিরছিল সে। তারিণীর পা সরল না। ছেলে মেয়েগুলো নীরব, হেডমুখ করে ওরা পোকা খাওয়া ফটো খুন্তির দিকে তাকিয়ে আছে। অচেনা জায়গা, নাম না জানা নতুন নম্বরের বাড়ি, ভাবছিল প্রত্যেকটি শিশু। প্রত্যেকটি চোখে ছিল সেই শঙ্কা, উত্তেজনা, আশা, ভয়, শিশিরের ফোঁটার মতন টলটলে কম্পমান কৌতূহল। তারিণীর স্ত্রী চোখের ধমকে থামিয়ে দিয়েছে গয়লানিকে। তারিণী এক কড়ির হাত ধরে বলেছিল, যেও সামনের মাসে টাকাটা দিয়ে দেব, ঠিকানা দিচ্ছি। এক ছটকায় হাতটা ছাড়িয়ে নিয়ে ভেঙচি কাটল এক কড়ি। সে বলল, কত শালা ঠিকানা দিয়ে পালালো। নতুন ঠিকানায় পা না দিতে দিতে বেঠিক হলো। আমি ছাড়ছি না তারিণীবাবু, তোমার মালপত্র আটকাবো। টাকাটা আগে ফেলো। রক্তচক্ষু রামশরণ ঠেলার পেছনটা চেপে ধরেছে। সেও সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ, এই জাবাত। আমি বেইজ্জত করব তারিণীবাবু টাকা না দিয়ে গেলে। কথা কাটাকাটি চলছিল গয়লানি আর তারিণীতে। গয়লাবু শক্ত হাতে ঠেলার মাথা চেপে ধরল। গয়লানি চিৎকার করে বলে উঠল, দুধের দাম না মিটিয়ে গেলে আমি তোমার মালপত্র ছাড়ব না। অত সময় নেই রোজ তোমার বেলেঘাটার ঘরে গিয়ে তাগিদ লাগাবো। তারিণী চুপ। তারিণী প্রতিবেশীদের দরজা জানালার দিকে একবার সকাতরে তাকালো। তাতে বিশেষ ফল হলো না। নিচু গলায় প্রতিবেশীরা বলাবলি করছিল, বড্ড দেরি করে ফেলেছে, ঋণের দায়ে পালাচ্ছে, সরে যাচ্ছে এখান থেকে। আমরা কি আগে জানতাম না? কোনো দিন এসেছিল কারো কাছে? অমন 1 টাকা 2 টাকা করে সাহায্য করলেও তো তারিণী অনেকটা হালকা হতে পারত। পাড়ায় এতজন ছিলুম আমরা। তারিণী শুনল কি শুনল না ঠিক বোঝা গেল না। আত্মসম্মানবোধ টনটনে। মৃদু গলায় কে আর একজন মন্তব্য করল, 8 ঘন্টা ছেলেপুলের বাপ একটা সুবৃহৎ তরুণীর হাল ধরে সংসার সমুদ্রে পাড়ি জমিয়েছে। চাকরি করেছে, বাজারেও নাম লিখিয়েছে। এখন ওর খুকির দুধের দাম রেশনের খরচের জন্য আমাদের দরজায়, বুঝলে না? হঠাৎ দেখা গেল তারিণী বেশ উত্তেজিত হয়ে উঠেছে। ঘাড় সোজা করে একদিকে বলছে, টাকা পাবে, কোর্টে গিয়ে নালিশ করো, খবরদার মালপত্রের গায়ে হাত দিও না। ফ্যামিলি ম্যান আমি ভদ্রলোক। কিন্তু শোনে কে? এক করে ঠেলা দিয়ে ঝাঁকুনি মারছে ঠেলাটাকে। রামশরণ তাতে সাহায্য করছে, আর হাততালি দিয়ে মজা দেখছে গয়লা বউ। হাসছিল না, বরং দাঁতে দাঁত ঘষে কঠিন শপথবাণী উচ্চারণ করছিল তারিণীকে আর তারিণীর পরিবারকে। গয়লা বউ আরও 2 জায়গায় ঠকেছে এমন করে, টাকা না দিয়ে সব পালিয়েছে। বছরভর ভদ্রলোকেদের বাচ্চাদের সে দুধ খাওয়ায়, আর গরিব গয়লানিকে তারা এমনভাবে ঠকায়। রূপোর বৈচি পড়া 2খানা হাত বারবার শূন্যে উত্তোলন করে দুধওয়ালি বেশ চড়া গলায় প্রতিবেশীদের শুনিয়ে শুনিয়ে কথাগুলো বলছিল। টাকা দিতে পারে না তো বছর বছর নতুন ছানা বাড়াবার শখ কেন? বেশ তো, ছানা আটকাতে না পারো, নুন খাওয়াও, পানি পিয়াও। কমলার বালতির 1 টাকা সেরের দুধ বাচ্চার গলায় ঢালবার বাবুগিরি কেন? যেন কমলার জিহ্বা থেকে আগুন ঝরছিল। বাগে পেয়েছে। সস্তা চটি পায়ে প্রেসের বাবুশ্রীকে 2টি কথা শোনাচ্ছে। গয়লানির পায়ে জুতো নেই, কিন্তু পরনের শাড়ি তারিণীর স্ত্রীর শাড়ির চেয়ে অনেক বেশি সুন্দর, দামি। পাড়ের আঁচলও তার অনেক বেশি জমকালো। পানদোক্তার রসে চোবানো ঠোঁট এবং জিভ, চোখে প্রচুর রসিকতা। কথা শেষ করে পুরুষ পাওনাদার দুজনের দিকে একবার তেরছে চোখে কমলা হাসল। এক কড়ি মুদি চড়া গলায় জানিয়ে দেয়, টাকা শোধ না করে তারিণীবাবুর ঘরের একটা ভাঙা পিঁড়িও সরাতে পারবে না। বলে সে ঠেলার পেছন ধরে এমন জোরে ঝাঁকুনি দিল যে জিনিসপত্রের মচমচ আওয়াজ শোনা গেল। কোনো একটা পড়ে গেল, কোনো একটা ভাঙল। একটা অপমান, উলঙ্গ লজ্জা ভদ্রপাড়ার মাঝখানে যেন ঝুলছিল। কিন্তু তারিণী হঠাৎ এমন কাণ্ড করবে কারো জানা ছিল না। তার পা দুটো ঠকঠক করে কাঁপছে। ক্ষীণ দেহ, অম্বল রুগী, এই শহরে কোনো প্রেসে স্বল্প বেতনভোগী কর্মচারী তারিণী দত্ত গরম হয়ে উঠেছে এই ঘটনায়। এই হয়
প্রতিবেশীদের মধ্যে একজন মন্তব্য করেছিল, অক্ষমের এত রাগ ভালো না, প্রবল আত্মসম্মানবোধ সক্ষমের অঙ্গভূষণ, গরিবের পক্ষে তা আত্মঘাত স্বরূপ। তারিণী শেষ মুহূর্তে তুবড়ির মতো ফেটে পড়েছিল রাগে। কারো সাহায্য চাওয়া দূরে থাক, ঠেলাওয়ালাকে তারিণী বরং ধমকাচ্ছিল। কাঠের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছিল ঠেলাওয়ালা। বাড়ি বদলের সময় অনেক বাবু আজকাল এরকম ফ্যাসাদে পড়েছে। হাঙ্গামার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দূরে দাঁড়িয়ে থাকাই নিরাপদ। অভিজ্ঞ ঠেলাওয়ালাকে বেশি বলতে হলো না। তারিণী রাগত স্বরে বলল, আমি আমার মাল নিয়ে যাব, দেখি কোন শালা আটকায়। তারিণী নিজেই বেশ শক্ত করে ঠেলাটাকে টেনে নিয়ে যেতে লাগলো। এক করি মুদি চুপ। ঠেলাওয়ালা ও কয়লাওয়ালা হাঁ করে কেবল দেখছিল, কেউ কিচ্ছুটি বলল না। একটা গুমোট, একটা অবিশ্বাস্য রকমের স্তব্ধতা। প্রতিবেশীদের কেউ কেউ ফুট কাটছিল। প্রতিবেশীদের আলোচনা শোনা যাচ্ছিল। কেউ বলছিল জেদি, কেউ বলছিল মূর্খ, আর একজন বলছিল তারিণী রাস্তায় বিজ্ঞাপন দিতে বের হলো। বিজ্ঞাপন? কিসের বিজ্ঞাপন? এক প্রতিবেশী বলছিল, ওই যে একলা ঠেলতে পারছে না, বড় ছেলে মেয়েগুলোকে রাস্তায় নামালো তার সংসার তরণীর হাল ঠেলতে। আর এক প্রতিবেশী বলছিল, ভাবতেও পারছি না যে এ পাড়ায়ও কি করে এতকাল ছিল আমাদের মধ্যে। ঠেলা নিয়ে তারিণী বেলেঘাটায় পৌঁছাবে কখন? কে একটা বলল, কে জানে আদৌ পৌঁছাবে কিনা। বিকেলের পর থেকে নানান খবর আসতে লাগলো। না, বেলেঘাটা পর্যন্ত পৌঁছাতে পারেনি তারিণী, তার আগেই অ্যাক্সিডেন্ট হলো রাস্তায়। কীরকম? প্রতিবেশীরা বেশ উৎসুক। প্রত্যক্ষদর্শী বলল, কলেজ স্ট্রিটে হ্যারিসন রোডের জংশন পার হবার সময় একটা ট্রাম এসে পড়েছিল ঠেলার ওপর। তারিণীর ঘাড় মচকে গেছে, হাসপাতালে আছে, বাঁচবে কিনা কে জানে। কেউ একটা বলল, ওই হয়, মূর্খ এমন করেই মারা পড়ে। কিছুক্ষণের স্তব্ধতা। একটু পরে আর একজন এলো খবর নিয়ে। নিজের চোখে একেবারে সামনে দাঁড়িয়ে সে দেখেছে পুরো ঘটনা। তারিণী আত্মহত্যা করেছে। অ্যাক্সিডেন্ট তো বটেই, কিন্তু স্বেচ্ছায় সে ঘটিয়েছে তা। প্রতিবেশীরা আবার উৎসুক, কী রকম আত্মহত্যা? প্রত্যক্ষদর্শীর ঘটনা বিবরণ। ছেলে মেয়েগুলো ক্লান্ত হয়ে পড়েছিল, হাঁটতে পারছিল না কেউ। তারিণীর স্ত্রীও হয়রান হয়ে গেছে ঠেলা ঠেলতে ঠেলতে। তারিণী আর একটা ঠেলাওয়ালাকে ডেকেছিল, কিন্তু বেনামি গাড়ির মাল নিজের গাড়িতে তুলে নিতে লোকটা রাজি হয়নি। প্রত্যক্ষদর্শী আস্তে আস্তে বলল, রাস্তায় বউয়ের সঙ্গে কথা কাটাকাটি হয় তারিণীর। বউ শুধু বলেছিল, এমন জিদ করে রওনা না হলেও পারতে, এখন যে আর পারা যাচ্ছে না। সকলের ছোটটাকে সে গাড়িতে তুলে দিয়েছিল। তারপর আর কি, তারিণীর মাথা গরম হয়ে যায়। ধমকে উঠেছিল সে স্ত্রীকে। রাস্তায় লোক দাঁড়িয়ে গেছে, গলা ফাটিয়ে তারিণী বলেছিল বউকে, বেশ তো, জিরিয়ে ঝিরিয়ে হাওয়া খেতে খেতে যাক সব, দরকার নেই ঠেলা ধরে, আমি একলাই পারবো টেনে নিতে। তারপর তারিণী ঠেলা নিয়ে একলা পাগলের মতন ছুটে যায়। ভিড় ভয়ানক। একটা বাস এসে হুড়মুড় করে পড়ে তারিণীর ঘাড়ের ওপর, গাড়ির ওপর। প্রতিবেশীরা আলোচনা করে, পাগল হয়ে গিয়েছিল লোকটা। সংসার চালাবার জন্য তারিণী প্রায় পাগল হয়ে গিয়েছিল। কিন্তু ছেলে মেয়ে ও বউকে পেছনে ফেলে তারিণী যে কেবল ডেচকি বিছানা, ঘটি বাটি লণ্ঠন ঠেলায় চাপিয়ে বাসের তলায় ছুটে গেল, সে খবরও ঠিক নয়। সঠিক খবরটা পাওয়া গেল সন্ধ্যার পর, শিয়ালদা থেকে এক প্রতিবেশীর নিকট। ঠেলার সঙ্গে হাঁটতে হাঁটতে ছেলে মেয়েগুলো ক্লান্ত হয়ে পড়ে। একটি দুটি করে তারিণী আটটিকে গাড়িতে তুলে দেয়। তারপর আর পারেনি। বেলেঘাটার পুলে উঠতে কষ্ট হচ্ছিল বুঝি, কিন্তু পুলে উঠতে না উঠতেই তারিণীর স্ত্রীর পা কাঁপছে, চোখে জল এসে গেছে। বাকি দুটি সন্তানকে ঠেলার ওপর বসিয়ে দেওয়া হয়, ইচ্ছে করেই তারিণী বসিয়ে দেয়। আর ভয় নেই। তারিণী বলেছিল, এখন ঢালু পথ, ঠেলা হুড় হুড় করে পুল থেকে নেমে যাবে, তোরা সবাই চেপে বস। তারপর তারপর প্রত্যক্ষদর্শী আস্তে আস্তে বলল। বউ প্রথমটা আপত্তি করে, কিন্তু তারিণী তা গ্রাহ্য করে না।
চিরকালই জেদি একগুঁয়ে লোক। বউকে মুখ ঝামটা দেয়। সে বলে, শেষটায় তুমি শত্রুতা আরম্ভ করলে। যা বলছি শোনো, একলাই আমি চালাবো গাড়ি, না পারলে সংসার গড়েছি কেন। মৃদু হেসে হোমিওপ্যাথ হেমাঙ্গবাবু মন্তব্য করেন, অর্থাৎ বউটিকেও ঠেলায় বসিয়ে দেয়, এই তো। ঘাড় নেড়ে প্রত্যক্ষদর্শী বলল, পুল থেকে নামবার সময় ঠেলাটা হঠাৎ জোরে ঝাঁকুনি দিয়ে এক দৌড়ে সামনের দিকে এগিয়ে যায়। তার ফল কি দাঁড়াতে পারে বুঝতেই পারেন সকলে। শ্রোতাবৃন্দ নীরব। প্রতিবেশী একজন বলল, তা যাবেই, এমন ভারী বোঝা নিয়ে গাড়ি একবার সামনের দিকে ঝুঁকলে আর রক্ষা থাকে? ঠেলাটা তারিণীর ওপর দিয়ে চলে গেছে তো। মূর্খ তারিণীর এভাবেই ঘাড় ভাঙবে, বুকের হাড় ভাঙবে, আমরা ধরেই রেখেছিলাম। ছেলে মেয়ে এবং তারিণীর স্ত্রীর অবস্থা কি, কোথায় তারা আছে, সে সম্বন্ধে কেউ প্রশ্ন করল না। প্রত্যক্ষদর্শী ধীরে ধীরে গলির অন্ধকারে মিলিয়ে গেল। সকলেই চুপ। কিছুক্ষণের স্তব্ধতা, কিছুক্ষণের নিস্তব্ধতা। হঠাৎ একজন প্রতিবেশী বলল, কিন্তু তারিণী কি জানতো না, ঠেলা যখন ঢালু বেয়ে নামতে শুরু করে তখন তার আগে থাকতে নেই, পেছন ধরে চলাই নিরাপদ। ঠেলাওয়ালারা তাই করে। সে কথার উত্তর দিতে কেউ নেই, যে যার ঘরের দিকে চলে গেছে। কিছুক্ষণ পর দেখা গেল অদূরে লম্বা টর্চ হাতে তারিণীর পরিত্যক্ত ঘরের দরজায় তালা খুলতে খুলতে বাড়িওয়ালা নতুন কোনো এক ভাড়াটেকে বাড়ির জলকর, শোবার ঘর, রসোই ঘরের চমৎকার ব্যবস্থার কথা নানানভাবে ঘুরিয়ে ফিরিয়ে শোনাচ্ছে। আমাদের আজকের গল্প তারিণীর বাড়ি বদল এখানেই সমাপ্ত হলো। নমস্কার।